বিধানসভা নির্বাচন 2026কে কেন্দ্র করে সমগ্র দেশের মধ্যে একটা নতুন আনন্দের জোয়ার বইছে। উন্নয়ন প্রগতির দিকে একদিকে যখন দেশ এগিয়ে যাচ্ছে, অন্যদিকে নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক সংগঠন তাদের যে প্রার্থীরা তাদেরকে দাঁড় করাচ্ছে। আজ আমরা কথা বলবো বড়খলার ভূতপূর্ব বিধায়ক কিশোরনাথ মহোদয়ের সঙ্গে। আমাদের এই নির্বাচনী অনুষ্ঠান 2026 পরিক্রমা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আপনার কাছ থেকে আমরা আজ অনেক কিছু জানবো। আজকে বড়খলার বিভিন্ন বিষয় নিয়ে জানবো, বড়খলার বিভিন্ন সহনশীল বিষয় নিয়ে আলোচনা করব আমাদের এই এপিসোডে। স্যার, আপনার কাছে প্রথম প্রশ্ন থাকছে, আপনি প্রথমবারের মতো বিধায়ক হয়েছিলেন বড়খলায়। তারপর আমরা দেখতে পেয়েছি বড়খলায় একটা উন্নয়নের জোয়ার বইছিল এবং অনেক দিনের পিছিয়ে পড়া যে প্রকল্পগুলো ছিল সেগুলো বাস্তবায়ন হয়েছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে বিগত 5 বছরে বড়খলার সড়কের হাল বেহাল। বড় বড় পরিকল্পনা চলছে, মহাসড়কেরও পরিকল্পনা চলছে, কিন্তু বিধায়কের যে পদের যে ভূমিকাটা সে জায়গাটায় জনতা বলছেন যে সেটা নাকি শূন্য, সেখানে কোনো নিমিত্ত নেই। আপনার কাছে বিষয়টা কেমন ঠেকছে? একদিকে প্রগতি, অন্যদিকে বিগত 5 বছরের পিছিয়ে পড়া ইতিহাস। আপনার কাছে বিষয়টা কেমন লাগছে? সেটা দেখুন, যেটা নাকি আপনি প্রশ্ন করেছেন যে বিগত 5 বছর, মানে আমার 5 বছর যে টেনিউর ছিল সেই 5 বছর আর যে গত যে 5 বছর, সেটার মধ্যে অনেক তফাৎ রয়েছে। বড়খলা পিছিয়ে পড়ে রয়েছিল, কথাটা সত্যি। তখন ছিল 2016-র আগের কথা। 2016-র পরে আপনি যখন দেখতে পাবেন, বা আপনি বড়খলায় অনেক জায়গায় আপনি গেছেন, 2016 থেকে 2021 পর্যন্ত বড়খলায় অনেক উন্নয়ন হয়েছে। আমি বলবো না যে 100% হয়ে গেছে, কিন্তু অনেক হয়েছে ওই সময়। আর তারপরে কিন্তু 2021-এর পর 2000 যে এখন যে 25 চলছে, এই যে 5 বছর, এই গত 5 বছরে বড়খলায় কিন্তু সেরকম কোনো কাজ হয়নি। যেগুলো রাস্তা বিগত আমার পিরিয়ডে যেগুলো রাস্তা করা হয়েছিল, সেই রাস্তাগুলোও কিন্তু আজকের দিনে আপনি দেখতে পাবেন সব রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে। সব রাস্তাগুলোর অবস্থা একদম জরাজীর্ণ অবস্থায় রয়েছে, কোনো মেনটেন্যান্স নাই, কিছু নাই। নতুন রাস্তা কোথায় বানানো তো বহু দূরেরই কথা, যেগুলো রাস্তা বানানো ছিল সেটারও মেনটেন্যান্স হয়নি, যার জন্য প্রত্যেকটা রাস্তা আজকে দিনে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা রাস্তার অবস্থাটা খারাপ হয়ে গেছে। গত 5 বছর গেছে, 5 বছরের মধ্যে তো হেভি গাড়ি চলাচল করে, তার মধ্যে মাঝে মধ্যে বছরে একবার ফ্লাডও আসে, সেই সব জন্য অনেক রাস্তাগুলো বেহাল অবস্থায় রয়েছে। আর আপনি দেখতে পেয়েছেন যে ওই সময়ে একটা বড় রাস্তা একটা কাজ শুরু হয়েছিল, যেটা আমাদের ডবলু থেকে শুরু করে, মহাসড়ক থেকে শুরু করে একদম বড়খলা জনতলা হয়ে বাবুরবাজার হয়ে একদম কাঠিগড়া পর্যন্ত গেছে রাস্তা, কাঠিগড়া শেষ পর্যন্ত বড় সীমান্ত। সেটা আসামমালার একটা বড় প্রজেক্ট ছিল। সেই সময় আমি যখন বিধায়ক ছিলাম, সেই সময় প্রথম আসামে 3টা রাস্তা স্যাংশন হয়েছিল। গোটা আসামের মধ্যে 126টা কনস্টিটিউন্সির মধ্যে 3টা রাস্তা এসেছিল আসাম মালার। ওই তখন সেখান থেকে একটা রাস্তা আমি বড়খলার জন্য আমি নিয়ে এসেছিলাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছে আমি সেটা নিয়ে গিয়েছিলাম। গিয়ে ওনার সঙ্গে আমি কথা বলেছি, বড়খলার অবস্থা ওনার সামনে তুলে ধরেছি। তো উনি সঙ্গে সঙ্গে তখন একটি রাস্তা বড়খলার জন্য স্যাংশন করে দিয়েছিলেন। সেই রাস্তার কাজ আজ অবধি চলছে, একটা বড় রাস্তা, একটা যেটা নাকি আসাম মালার অ্যাপ্রক্সিমেটলি এস্টিমেট ছিল 239 crores-এর। সেই রাস্তায় এখন কাজ চলছে। এছাড়া আপনি দেখতে পেয়েছেন যেটা নাকি ডলু থেকে ময়নারগঞ্জের যে রাস্তাটা, সেটা আমার সঙ্গে স্যাংশন হয়েছে। রাস্তাটা তখনই বানানো হয়েছে। তো ওই রাস্তাটা আগে একটা ছোট বাঁধের মতো ছিল, যেটাতে সাইকেল, মোটরসাইকেল বা গাড়ি যাওয়ার কোনো প্রশ্নই ছিল না ওই সময় এই রাস্তা। তো জনগণের এটা ডিমান্ড ছিল যে এই রাস্তাটা খুবই দরকার ছিল, একটা হার্ট লাইন ছিল এটা, ডলু থেকে আমাদের ময়নাবনের এখানে 3-4টা জিপির কানেক্টিং করে রাস্তাটা। তো সেই রাস্তাটা তখন স্যাংশন করে সেই রাস্তাটা কাজ হয়েছিল, আর প্রথমবারের মতো সেই রাস্তা কাজ হয়েছে। কিন্তু আজকের দিনে সেই রাস্তাটা সত্যি দুঃখ লাগে, সেই রাস্তাটার অবস্থা নেই, মেনটেন্যান্স হয় নেই। সেটা নিয়ে আমি পিডব্লিউডি ইঞ্জিনিয়ারকে আমি 2-3 বার বলেছিও। যে কন্ট্রাক্টর কাজ করেছে সেই কন্ট্রাক্টর ভালো কাজ করেনি।
আর ওদের মেনটেন্যান্স পিরিয়ড একটা থাকে, সেই মেনটেন্যান্স পিরিয়ড যখন রয়েছে তো ওনাকে একটু মেনটেন্যান্স করার দরকার। মেনটেন্যান্স পিরিয়ডে কোনো কাজ হয়নি? কাজ হয়নি। তো আমি যখন ইঞ্জিনিয়ারকে সঙ্গে কথা বলেছিলাম, ইঞ্জিনিয়ার মশাই বলেছেন যে আমি কন্ট্রাক্টরকে বলেছি দু একবার, আর কন্ট্রাক্টর বলছে করবে কিন্তু সেটা রেসপন্স সেইভাবে করছে না। তখন আমি বলেছিলাম সেটা আপনি বলুন বলে এটাকে মেনটেন্যান্সটা করে দিন, নাহলে যে একটুকু রয়েছে সেটাও শেষ হয়ে যাবে। তো সেই এইভাবে আপনি আবার দেখতে পাবেন হাতিছড়া যে মহাসড়ক আছে, হ্যাঁ, হাতিছড়া মহাসড়ক থেকে শুরু করে ছোট দুধপাতিল হয়ে বড় দুধপাতিল হয়ে যেটা মাসুঘাট স্টেজের রাস্তাটা, সেই রাস্তাটাও কিন্তু 2016-র আগে রাস্তার অবস্থা একেবারে খারাপ ছিল, যেটা আপনাদের জানা রয়েছে, জনগণের জানা রয়েছে। সেই রাস্তাটাও তখন আমার সময় আমি স্যাংশন করে সেটা শিলান্যাসও আমি করেছিলাম, রাস্তার কাজও তখন কমপ্লিট হয়েছে। খুব সুন্দর রাস্তা হয়েছিল, জনগণ খুব খুশি ছিলেন যে প্রথমবারের মতো সেই রাস্তাটার পাকাকরণের কাজ হয়েছিল। আর ওখানে একটা ছোট দুধপাতিল বাজার রয়েছে, দুর্গাবাড়ি বলে এলাকাটা, মানে একটা বড় বাজার হয়। তো সেই এলাকাটাতে মানে বাজারে মানে লোকজন গিয়ে দাঁড়াতে পারতেন না, শুকনো দিনে ধুলো আর বৃষ্টির দিনে কাদা। তো আজকের দিনে আপনি দেখতে পাবেন সেটা একেবারে সুন্দর করে সিসি ব্লক দিয়ে রাস্তাটা বানানো হয়েছে। কিন্তু আমি দেখেছি কিছুদিন আগে আমি গেছিলাম, কমাস আগে আমি গেছিলাম, কমাস আগে কি মাঝে মধ্যে তো আমি যেতেই থাকি, তো কমাস আগে গিয়ে দেখেছি রাস্তার অবস্থা আরও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। কিন্তু সেই রাস্তাটা কোনো মেনটেন্যান্স করেনি। এই রাস্তা আর এই রাস্তা দুজন একই ঠিকাদারে কাজ করেছে। আর তারপরে কিন্তু রাস্তার কাজ আমি বলছি যে ঠিকাদার ঠিক সময় খুব একটা ভালো কাজ করেনি। আর মেনটেন্যান্স পিরিয়ড রয়েছে কিন্তু মেনটেন্যান্স এখনো করছে না। দূরবীন টিলা এবং চণ্ডী টিলার পাশে যে নিচে যে রাস্তাটা গেছে, সেই রাস্তাটা আমরা দেখেছি একটা সময় ছিল সুন্দর, স্মুথ ছিল, অটো যাতায়াত করতে পারতো। এখন একজন পেশেন্টকে নিয়ে যাওয়া যায় না সেই জায়গায়। সেটাই, সেই রাস্তাটা তো অবস্থা খারাপ ছিল, সেই রাস্তাটা সুন্দর করে পাকাকরণ করা হয়েছিল, ভালো রাস্তা বানানো হয়েছে সেটা। এই রাস্তা বানানোর পর জনগণও খুশি ছিলেন, আর তখন অনেক গাড়ি ঘোড়া চলাচল ছিল। তারপরে গত 5 বছরে সেই রাস্তার কোনো মেনটেন্যান্স হয়নি, যার জন্য সেই রাস্তাটা একেবারে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আচ্ছা, এই ডিলিমিটেশনের আগে আপনি কিন্তু ভোটে জিতেছিলেন, একটা মেজর প্রশ্ন হচ্ছে জনগণের, যখন ডিলিমিটেশন হয়নি তখন কিন্তু হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই আপনাকে ভোট দিয়েছিলেন। হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ডিলিমিটেশন হয়েছে, বড়খলার কিছু হিন্দু ভোটার সংখ্যা বেড়েছে, শিলকুড়িতে এবং ওইদিকে বড়ডাঙ্গার কিছু সাইট আছে সেগুলো আজকে বড়খলার অধীনে রয়েছে। তো সেদিকেও একটা অন্যরকম একটা মানসিকতা চলছে, আপনাকে নিয়ে যথেষ্ট চর্চা চলছে, আপনার প্রতিপক্ষরা রয়েছে তাদেরকে নিয়ে চর্চা চলছে। তো এই যে ডিলিমিটেশনের প্রভাবটা এবারের বিধায়ক নির্বাচনে বড়খলা বিধানসভা কেন্দ্রে কতটুকু পড়তে পারে বলে মনে হয়? ডিলিমিটেশনে বড়খলার যেটা আমি এখন যেটা জিওগ্রাফি যেটা হয়েছে, মানে এরিয়া যেটা হয়েছে জিওগ্রাফিক্যালি, এটা অনেক বড় হয়েছে। আগে ছিল বড়খলায় 2টা মণ্ডল, এখন বড়খলা হয়েছে 4টা মণ্ডল, যেটার মধ্যে তাপাং মণ্ডল এবং চাতলা মণ্ডল 2টা সংযুক্ত হয়েছে। আগে ওই এলাকাটা কিছু এলাকা ছিল সুনাইয়ের সঙ্গে, কিছু এলাকাটা ছিল আলগাপুরের সঙ্গে, এবং কিছু এলাকা ছিল শিলচরের সঙ্গে। তো শিলচর থেকে, আলগাপুর থেকে এবং সুনাই থেকে কিছু অংশ এসে বড়খলাটা এখন একটু বিরাট বড় হয়েছে, যার ফলে এখন দেখা গেছে যে বড়খলার আমাদের ভোটার অনেক বেড়েছে। আর ভোটার বাড়ার জন্য খুব ভালোই হয়েছে। আর আমি এখন দেখতে পাচ্ছি সেই এলাকায় গিয়ে, সেই অঞ্চলে আমি গেছিলাম, কিন্তু সুনাই এলাকা আর আলগাপুর এলাকা থাকার জন্য সেই এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। শিলকুড়ি এলাকাটা একটা গুরুত্বপূর্ণ এলাকা, সেখানে ডিসি অফিস যাচ্ছে, সার্কিট হাউস যাচ্ছে, অন্যান্য অফিস খুলছে এবং নতুন করে কিছু প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। তো সেই যে জায়গাটা, সেটা একটা সেন্সিটিভ জোন, একটা ইম্পর্টেন্স বাড়ছে ওইটা। শহর থেকে ভিড় কমানোর জন্য সবাই শিলকুড়ি ছেড়ে যাচ্ছেন, সরকারি অফিসগুলো স্থানান্তরিত করছে। সেই জায়গায় নতুন কোনো প্রকল্প বা কোনো উন্নয়নের কথা ভাবছে না? সেই জায়গায় নতুন প্রকল্প অলরেডি চলছে, যেটা নাকি আপনি এখন বললেন ইন্টিগ্রেটেড ডিসি অফিস যেটা আছে ওখানে যাচ্ছে সেটা। আর সেটা যখন ওখানে যাওয়ার পর আলটিমেটলি কি আমার মানে শিলচরে যতগুলো ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্ট তো ওখানেই চলে যাচ্ছে। তো ওই জায়গায় একটা খুব বড় একটা ওই যে উন্নত হচ্ছে এই এলাকাটা। এছাড়া ওই আসাম ইউনিভার্সিটিটাও এখন বড়খলাতে রয়েছে, এখন এনআইটি যেটা রয়েছে ওইটাও বড়খলাতে রয়েছে, এখন মেডিকেল যেটা আছে এটা বড়খলাতে রয়েছে। মেজর যেগুলো আছে সবগুলোই এখন আলটিমেটলি বড়খলাতেই রয়েছে।
আমি যখন বিধায়ক ছিলাম তখন সেটা নিয়ে আমি মানে অনেক চিন্তাধারা করেছিলাম যে আমার বড়খলা এলাকাকে কীভাবে ডেভেলপ করা যায়। আর ডিসি অফিস এখন আজকে যেখানে হচ্ছে ডিলিমিটেশনের ফলে সেটা বড়খলাতে এসছে, কিন্তু আগে সেটা বড়খলায় সেই প্রজেক্টটা আমাদের পুরনো বড়খলায় করার জন্য চিন্তাধারা নেওয়া হয়েছিল, সেটার জন্য এখানে 60 বিঘা জমিও নেওয়া হয়েছিল। কিন্তু যাই হোক কোনো কারণে সেটা এখানে হয়নি, সেটা সেখানে চলে গেছে। কিন্তু এটাও ভাগ্যের কথা, মানে বড়খলার জনগণের আমি বলবো এটা ভাগ্যের কথা যে ঘুরে ফিরে ডিলিমিটেশন সেই ডিসিবিসটা তো বড়খলার ভিতরেই আবার এসে গেছে। ডেভেলপ সেখানে হচ্ছেই, আপনি দেখতে পাচ্ছেন যে মিনি সেক্রেটারিটা হচ্ছে, সেটাও আমার সময় সেটা হয়েছিল, অনুমোদনও হয়েছিল, সেটা ভূমি পূজনও আমি করেছিলাম, শিলান্যাস করার সময় তখন আমি ছিলাম সেখানে। আর মিনি সেক্রেটারির মতো বড় প্রজেক্ট একটা সেটাও বড়খলাতে হচ্ছে। আজকের দিনে আপনি দেখতে পাচ্ছেন যে সেটার কাজ অলমোস্ট কমপ্লিট দিকেই রয়েছে, আরও কিছু অল্প কাজ বাকি রয়েছে। আমার মনে হচ্ছে আর কিছু দিনের মধ্যে সেটা উদ্ঘাটনও হবে। একটা সময় ছিল যখন আমরা দেখেছি যে দুধপাতিল এবং শিলচর দুটো পৌরপাড়ের শহর হিসাবে বা দুটো পৌরপাড়ের গ্রাম হিসাবে হাতে গোনা হতো, কিন্তু আপনার একটা ঐকান্তিক প্রচেষ্টা এবং ঐতিহাসিক পদক্ষেপ আমরা দেখতে পেয়েছি যে শিলচর দুধপাতিল সংযোগকারী অন্নপূর্ণা ব্রিজ যাকে আমরা বলি সেটা হলো, এবং সেই পুলের মিলনের ফলে আজকে সমগ্র ওই দিকের রিমা হাসাও থেকে বলা যায় রিমা হাসাও হাফলং থেকে একটা অন্য একটা পথ জুড়ে গেল, এবং সমগ্র দুধপাতিল সহ গোটা কাশীপুর এবং উদাহরণ সহ বিভিন্ন এলাকা আজ শিলচর শহরের সঙ্গে জুড়ে গেছে, এবং একটা উন্নতির জোয়ার বইছে দুধপাতিল জুড়ে কিংবা সমগ্র গ্রাম জুড়ে আমরা দেখতে পাচ্ছি। ব্যবসা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান কিংবা অন্যান্য যে ইনস্টিটিউশনগুলো রয়েছে। এই যে ঐতিহাসিক পদক্ষেপটার পর আপনার জনমনে আপনার কি প্রতিক্রিয়া, কি মনে করলেন? আপনি সুন্দর কথা একটা বললেন। দেখুন, আমি যখন 2016-তে বড়খলার বিধায়ক হয়েছিলাম, তো আমাদের যে বড়খলা যে পূর্ব বড়খলা এই দিকে যে বিরাট একটা জায়গা রয়েছে, এখানে 6-7টা জিপি রয়েছে, ওই অঞ্চলের জনগণের একটাই ইচ্ছা ছিল যে বরাক নদীর উপর সেতু। তো সেই সেতু নিয়ে বরাক নদীর উপরে সেই সেতুটি নিয়ে ওনাদের গত 40-50 বছর থেকে লোকেরা সেটা স্বপ্ন দেখছিলেন যে কখন সেই ব্রিজটা হবে। আর আমি যখন তখন এসেছিলাম মাঠে, তখন আমি জনগণকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি বলেছিলাম যে যদি আমি আপনাদের মূল্যবান ভোটে আমি জয়যুক্ত হয়ে আসি, তো সবচেয়ে প্রথম বরাক নদীর উপরে সেই সেতু নির্মাণের জন্য আমি চেষ্টা চালাবো। তখন জনগণ অনেকেই বলেছেন, অনেকেই বিশ্বাসও করেছেন, অনেকে বিশ্বাস করেননি, কিশোর সেতু বলে কেউ কল্পনা করেন, সেটা তো পরের কথা। সমালোচনা করেছেন, আমার আগে আর অনেকেরা ছিলেন, কিন্তু অনেকেরাই কথা দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছেন, কেউ কথা রাখেননি। আর আমি যেভাবে কথা দিয়েছিলাম জনগণকে, সেইভাবে আমি কোথাও রেখেছি। সেটা নিয়ে আমি অনেকবার আমি চেষ্টা করেছি, অ্যাসেম্বলিতে যখনই সুযোগ পেয়েছি বারংবার সেই কথাটা তুলে ধরেছি। আর তার সর্বশেষে আলটিমেটলি আমি সাকসেস হয়েছি, যার জন্য আমি আমাদের বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, উনি তখন পিডব্লিউডি মিনিস্টার ছিলেন, আর তখন মুখ্যমন্ত্রী ছিলেন সর্বানন্দ সোনোয়াল মহাশয়। তো ওনাদেরকেই আমি ধন্যবাদ দিতে লাগবে, কি ওনাদের প্রচেষ্টায় সেটা হয়েছে। আর বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, সেটা নিয়ে উনি আমাকে বলেছেন ঠিক আছে আপনার এই ব্রিজটা আমি যে কোনোভাবেই আমি করব। আর ঠিকই আমি দেখেছি উনি যেভাবে কথা দিয়েছেন সেভাবে ব্রিজটা যেন স্যাংশনও করে দিয়েছেন, আর ব্রিজটা আজকের দিনে হয়ে গেছে, যার ফলে পূর্ব বড়খলা জনগণের কতটুকু যে উপকার হয়েছে সেটা আমি বলবো, সেটা আপনারা জানেন বা ওই অঞ্চলে একটা ঐতিহাসিক পরিবর্তন, একটা গ্রিন রিভলিউশন হচ্ছে। গ্রামাঞ্চলে সবাই শহরের সঙ্গে সংযুক্ত হচ্ছে, সবার জীবন সুখময় হয়েছে, এবং সবাই একটা আধুনিকতার শহরের সাথে যোগাযোগ করতে পারছে। একটা বিশেষ প্রশ্ন থাকছে, অনেকে বলেন বিজেপি দল, কমনওয়েলথ দল কিংবা মুসলিম বিরোধী দল। আজকে সংখ্যালঘুরা অনেক রয়েছেন বিভিন্ন এলাকায়, বড়খলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় রয়েছেন সংখ্যালঘুরা। তাদের অনেকগুলো দাবি ছিল, কিছুটা পূরণ হয়েছে, কিছুটা পূরণ হয়নি। কংগ্রেসের প্রার্থীরাও রয়েছেন। আজ সেই সংখ্যালঘুদের নিয়ে একটা প্রশ্ন বাড়ছে তারা মনে, যে মুসলিম বিরোধী দল বিজেপি সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে ভাবছেন কিশোরনাথ একজন হিন্দু প্রার্থী, আপনি আগেও ইলেকশন জিতেছেন, আজকের দিনে এই যে সংখ্যালঘুর সাথে একটা মনোমালিন্যের পরিবেশ সৃষ্টি হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটে,
আপনার কতটুকু মনে হয় যে কতটুকু সংখ্যালঘুরা আপনার সঙ্গে সাহায্য করবে? দেখুন, আপনি যেটা বলেছেন সেরকম আমি কিছু ভাবছি না, বা আমি কিছু এরকম সেরকম দেখতেও পাচ্ছি না। কারণ আমাদের পার্টির মধ্যে আমাদের কয়েকটা মোর্চা আছে, যে 7টা মোর্চা রয়েছে, সেটা আমাদের মাইনরিটি মোর্চা বলেও একটা রয়েছে। তো মাইনরিটি মোর্চা রয়েছে, মাইনরিটি সভাপতি রয়েছেন, মাইনরিটির মন্ডল থেকে ধরে বুথ স্তর পর্যন্ত মাইনরিটি কার্যকর্তারা রয়েছেন। ওনারা সবাই বিজেপির জন্যই কাজ করছেন। এখন ওনাদের কিছু অংশ রয়েছে, কিছু পোর্শন রয়েছে, ওনারা বিজেপিতে সাপোর্ট করেন না বা বিজেপিতে আসেন না, সেটা কিছু অংশ রয়েছে। কিন্তু সে তার মানে এটা নয় যে 100% যে করছে না, সেরকম নয়। অনেকেই বলছেন মাইনরিটিদের জন্য কিছু করা হয়নি। আপনার টেনিওরে কি করেছেন? না না, মাইনরিটির জন্য করা হয়নি এটা কে বলছে? কংগ্রেস বলছে। কংগ্রেস বলবে। কংগ্রেসের আজকের দিনে কংগ্রেসের কাছে বলার কিছু নেই, ওনাদের কাছে কোনো মুদ্রা নেই কি নিয়ে ওনারা ইলেকশনে আসবে। সেই জন্য কংগ্রেসরা বলছে যে আমরা মাইনরিটির জন্য কিছু করিনি। মাইনরিটির লোক যারা রয়েছেন বিজেপি দলের সঙ্গে, ওনাদেরকে জিজ্ঞেস করে ওনারাই বলবেন যে হ্যাঁ ওনাদের কী করা হয়েছে। যেমন ধরুন, আমি একটা এক্সাম্পল দিই। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, উনি যেগুলো স্কিম দিচ্ছেন, দেখুন ধরুন একটা অরুণোদয় স্কিম দিচ্ছেন। আপনি কি জানেন যে অরুণোদয় স্কিমটা শুধু হিন্দুরা পাচ্ছেন? না, অরুণোদয় স্কিম কি মাইনরিটিরা পাননি? মাইনরিটি মহিলারা পাননি? পাচ্ছে, অনেকেরা পেয়েছেন। তাহলে কিভাবে বলতে পারেন যে ওনাদেরকে কিছু দেওয়া হচ্ছে না? কিছুদিন আগে যে মহিলা উদ্যমিতা যে প্রজেক্টটা আমার মাননীয় মুখ্যমন্ত্রী গোটা আসামে করছেন, সেখানে আপনি দেখতে পাবেন এসএইচজি মহিলা রয়েছেন ওখানে, সেখানে অনেক মাইনরিটি মহিলারা রয়েছেন। তো কিভাবে ওনারা বলতে পারেন যে মাইনরিটির জন্য কিছু করেননি? আমাদের দলের, আমাদের ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির যে মন্ত্র, যে সবকা সাথ, সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস, এই যে মন্ত্রটা নিয়ে যে আছে, এই মন্ত্রটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তার উপরে কেউ বলতে পারবে না যে কোনোদিনও যে আমরা কোনো ভেদাভেদ করছি। কংগ্রেস দল, ওনাদের কাছে আজকের দিনে বলার জন্য কোনো মুদ্রা নেই, ওনারা এইগুলো বলছেন। আর এইগুলা কাজ ওনাদের নতুন নয়, আজ অনেক বছর আগে থেকে ওনারা করে আসছেন। ওনারা ভাবছেন যে কংগ্রেস মাইনরিটি যারা রয়েছেন, মুসলিম সম্প্রদায় যারা রয়েছেন, ওনারা কংগ্রেসের ভোট ব্যাংক, কিন্তু সেটা ওনাদের জন্য ভুল। সেটা এরকম নয়। কিছু সংখ্যক আছে, আমি বলছি না 100%, কিছু সংখ্যক হয়তো রয়েছেন কংগ্রেসে থাকবেন, ঠিক আছে, কিন্তু 100% নয়। ওরা যদি ভাবে যে আমাদের কাছে 100%, আমি বলবো না, 50% অ্যাটলিস্ট আমাদের সঙ্গেও রয়েছে। তো সেই জন্য আমাদের সরকার কোনোখানে কারোর সঙ্গে ভেদাভেদ করিনি। আমি 2টা এক্সাম্পল দিলাম, 2টা স্কিম নিয়ে। এছাড়াও আপনি দেখতে পারেন, আমি যখন বিধায়ক ছিলাম, আজকের দিনে আপনি যদি আমাদের বড়খলা মাইনরিটি এলাকায় যদি আপনি চলে যান, কিছু অংশ ডিলিমিটেশনে কেটে গেছে, কিন্তু কিছু অংশ, অনেক অংশ এখনো রয়ে গেছে। ওই অঞ্চলের জনগণ, আমি যখন যাই, ওনারা আমাকে বলেন দাদা এবার আপনাকে আসতেই হবে, এবার আপনাকে দল আপনাকে টিকিট দেবে, আর আপনি এবার আসুন, আমরা এবার আপনাকে ভোট দিয়ে আমরা ঋণ মুক্ত হব। ওরা কি বলে ঋণ মুক্ত হব? ওরা কি আমি আমার থেকে ঋণ করেছে আমি জানি না, কিন্তু ওনারা এতটুকু জানে যে আমাদের বিজেপি সরকার ওনাদের জন্য করেছে। আর তখন আমি বিজেপির বিধায়ক আমি ছিলাম, আমি ওনাদের জন্য কি করেছি, ওনারা আমার থেকে এটাই বলছেন যে ঋণ মুক্ত হবে। তাই যে কোনো প্রকারে এবার আপনাকে আসতেই হবে, আর আমরা আপনাকে ভোট দিয়ে আমরা ঋণ মুক্ত হব। আমরা এবার রাজনৈতিক প্রেক্ষাপটে কথা বলবো। রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি বিগত নির্বাচনে ছিলেন সিটিং এমএলএ, আপনার টিকিট নিশ্চিত ছিল, সেই জায়গায় আপনাকে টিকিট দেওয়া হলো না দলের পক্ষ থেকে। আপনি নিশ্চুপভাবে সেটা মেনে নিলেন, হাইকমান্ডের কথা শুনলেন, হাইলাকান্দিতে প্রভারী হিসাবে কাজ করলেন, সাংসদ নির্বাচনে আপনার ভূমিকা যথেষ্ট ছিল। সেই সঙ্গে বড়খলা বিধানসভা সহ হাইলাকান্দি এবং অন্যান্য এলাকায় আপনি নিঃশব্দে কাজ করে গেছেন, হাইকমান্ডের আদেশকে মেনে, কোনো কুশব্দ করেননি। অন্য জায়গায় বিভিন্ন নেতা মন্ত্রীরা আমরা দেখেছি বিভিন্ন কর্মকাণ্ড ঘটিয়েছেন, হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হলে কথা বলেছেন, কিন্তু শেষ পর্যন্ত সবাই এক মঞ্চে ছিল। কিন্তু আপনি কিন্তু নীরবভাবে সব সহ্য করেছেন। এখন জনতার কাছে একটা প্রশ্ন, বড়খলা বিধানসভা আসন নিয়ে অনেকেই উঁকি মারছেন বিজেপি দল থেকে, অনেকেই ভোটে দাঁড়াতে চাইছেন, অনুরাধা দিয়ে রয়েছেন এবং আরও কয়েকজন রয়েছেন যারা প্রচার প্রসার করছেন এবং ব্যানারও লাগাচ্ছেন, সভাপতিকে কিংবা মুখ্যমন্ত্রীকে তারা আবেদনপত্র দিচ্ছেন। তো হাইকমান্ডের সাথে আপনার কতটুকু একটা ক্লোজনেস আছে বা একটা আন্তরিকতা আছে যে এবার টিকিট আপনি পাবেন? কারণ জনগণের চাহিদা আপনাকে এবার টিকিট দেওয়া হোক।
আমরা বিগত দিনে বিভিন্ন সভা সমিতিতে দেখেছি কয়েক হাজার মানুষ হয়েছে, মহিলারা সমর্থন করেছেন, র্যালি করেছেন আপনার ফেভারে। আপনি যে জায়গায় যাননি সেই জায়গায় আপনার যাওয়ার আগেই আপনার পোস্টাল ব্যানার, আপনার ফটো বানিয়ে নিয়ে বসেছে তারা, এবং সাংবাদিকদের সঙ্গে তারা অনেক কথাই বলেছে যে এবার আমাদের বড়খলা বিধানসভা কেন্দ্রে কিশোরনাথকে চাই, কার উন্নতি এবং প্রগতির দুয়ার বড়খলায় যদি বিগত 50 বছরে কেউ খুলে থাকে তাহলে সেই বিধায়ক হচ্ছেন কিশোরনাথ। তো সেটা আমাদের সাংবাদিকতার মাধ্যমে ওনাকে হাইলাইট করা নয়, সাংবাদিকতার মাধ্যমে বাস্তব সত্যটাকে তুলে ধরাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। বিগত 50 বছরে যা হয়নি কিশোরনাথের 5 বছরের টেন্ডারে তা হয়েছে, কিন্তু তার মধ্যেও একটা সহনশীল পরিস্থিতির মধ্যে আপনাকে সিট থেকে নামিয়ে দেওয়া হলো, আপনি সাইলেন্ট থাকলেন, হাইকমান্ডের কথা পালন করলেন। এবার আপনি যে টিকিট পাচ্ছেন সেটা কতটুকু আত্মবিশ্বাসী, হাইকমান্ডের কাছ থেকে কতটুকু আশ্বাসন পেয়েছেন, এবং যারা চাইছে আপনি বিধায়ক হন তাদের মনে কিন্তু এখনো যথেষ্ট প্রশ্ন দানা বাঁধছে, সে ব্যাপারে আপনি কি বলবেন? সুন্দর কথা। যেটা আপনি বলেছেন 2021-এ আমি টিকিট না পাওয়ার পর আমি দলের সঙ্গেই রয়েছি, দলের বিরুদ্ধে আমি কিছু বলিনি, কোথাও বলিনি, নিঃশব্দে রয়েছি। দল আমাকে দায়িত্ব দিয়েছে হাইলাকান্দি জেলার প্রভারী হিসাবে, আমি হাইলাকান্দি জেলার প্রভারী হিসাবে কাজ করে গেছি। তারপর দল আমাকে দায়িত্ব দিল মণিপুরের ইলেকশনে, আমাকে মণিপুর পাঠানো হলো, আমি মণিপুর ইলেকশনে আমি গেছি, ওখানে 2 মাস ওখানে থাকলাম, ওখানে পার্টির জন্য সেখানে কাজ করেছি। তারপরে দল আমাকে ত্রিপুরাতে পাঠালো ইলেকশনে, ত্রিপুরা ইলেকশনে আমি আবার ওখানে গেছি। দল আমাকে আবার মেঘালয় ইলেকশনে গারো হিলসে পাঠালো, আর গারো হিলসে 3টা জেলার 3টা ডিস্ট্রিক্টের আন্ডারে 12টা কনস্টিটিউয়েন্সির দায়িত্ব আমাকে দেওয়া হলো তখন। আর আমি তখন সেই জায়গায় আমার জন্য নতুন জায়গা ছিল, সেন্ট্রাল থেকে লিডাররা এসছেন, গুয়াহাটি লিডাররা ছিলেন, আমাকে নিয়ে বললেন আপনাকে গারো হিলসের এই 12টা কনস্টিটিউয়েন্সি আপনাকে দেখতে হবে। তখন আমি কিছু বলিনি, কিন্তু গারো হিলস আমার জন্য একেবারে নতুন ছিল, নতুন জায়গা। তারপরেও আমি সেখানে একটা ঘর ভাড়া করে নিয়ে নিলাম, ওখানে ঘর ভাড়া করে নিয়ে 6 মাস ওখানে থাকলাম। তারপরে বুথ স্তর থেকে শুরু করে একদম জেলা অবধি পুরো সংগঠনের কাজ আমি স্মুথভাবে করেছি। ডিস্ট্রিক্ট প্রমুখ থেকে ধরে বুথ কমিটির থেকে ধরে মানে যা করতে লাগে সংগঠনে সব কাজ করে বুথে বুথে গিয়ে 12টা কনস্টিটিউয়েন্সি নিয়ে রাত দিন একাকার করে কাজ করেছি। সেটা নিয়ে অবশ্য আমার সেন্ট্রাল লিডাররাও আমাকে খুব ধন্যবাদ জানিয়েছেন যে আমি কাজ যেভাবে করেছি মেঘালয় গারো হিলস এলাকাতে। তো সেখানে দলের আমার নির্দেশ ছিল, আর দলের নির্দেশটাই আমার একটা মানে আমি মনে করি আমার একটা যেটা নাকি আমার করতেই হবে, ইন্সপাইরেশন যেটা বলেন, যে আমার একটা গুরু দায়িত্ব যেটাকে বলে, যে একটা দায়িত্ব আমি নিয়েছি, সেই দায়িত্বটা আমি একদম যথাসম্ভব আমি পালন করেছি। আর গারো হিলসে আজকে পর্যন্ত আজ সকালে আপনি আসলে আমার মোবাইলে দেখতে পাবেন, আমপাতি একটা সমষ্টি আছে, সেখান থেকে ফোন এসছে, প্রায় ওখান থেকে এখনো ফোন আসতে থাকে আমার কাছে, মানে মাঝে মধ্যে আমার কাছে ওনাদের সঙ্গে একটা এরকম একটা আমার রিলেশন বন্ডিং হয়েছিল। আর খুব ভালো করে আমি ওখানে কাজ করেছিলাম। তারপর ওখান থেকে ওটা ইলেকশনের পর দল আমাকে আবার ওয়েস্ট বেঙ্গল আমাকে পাঠালেন। ওয়েস্ট বেঙ্গলের কুলতলি বলে একটা সমষ্টি রয়েছে জয়নগর লোকসভার আন্ডারে, সেখানে আমি গেলাম। সেখানে প্রায় 2 মাস থেকে আমি পার্টিটা সেখানে করেছি। ঠিক একইভাবে দল যেখানে যেখানে আমার নির্দেশ দিয়েছে সেখানে আমি গেছি। বরাকবেলির ভিতরে 3টা জেলা রয়েছে, যে করিমগঞ্জ, হাইলাকান্দি আর কাছাড়, আর এখন যেটা শ্রীভূমি হয়ে গেছে করিমগঞ্জ। সেই 3টা জেলার আমাকে দায়িত্ব দেওয়া হলো মহাসম্পর্ক অভিযানের। 3টা জেলার আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আর 3টা জেলার সেই দায়িত্বটা নিয়ে আমি এই সম্পর্ক অভিযান আমি সাকসেসফুলি আমি কন্ডাক্টও করেছি। দেখুন সেন্ট্রালের অনেক আমার বড় বড় লিডাররা তখন এসেছিলেন সেই সম্পর্ক অভিযানে, তো ওনাদেরকে নিয়ে সেই প্রোগ্রামটা আমি সাকসেসফুলি করেছি। তো পার্টি আমাকে যখন যখন যে দায়িত্ব দিয়েছে সব দায়িত্ব করে গেছি, বর্তমানে আমি সেটা চালিয়ে যাচ্ছি। এখানে একটা প্রশ্ন না করলেই নয় যে মণিপুরের মতো অগ্নিগর্ভ দাবানল পরিস্থিতিতে, যেখানে প্রধানমন্ত্রী আসেননি, অমিত শাহ অনেক পড়ে এসেছেন, মুখ্যমন্ত্রী অনেক পড়ে গেছেন, বীরেন সিং এবং অন্যান্য যারা ছিলেন মুখ্যমন্ত্রীরা ইস্তফা দিতেন, সেই অগ্নিগর্ভ পরিস্থিতিতে আপনি কাজ করেছেন বিজেপি দলের হয়ে, মনে কোনো আতঙ্ক আসেনি? কি করে ম্যানেজ করলেন? তাছাড়া আরেকটা প্রশ্ন, আপনার বিভিন্ন জাতি উপজাতির ভাষাগোষ্ঠী নাগরিকদের সাথে আপনার একটা সুসম্পর্ক রয়েছে। একজন বাঙালি মানুষ হয়ে, একজন বাঙালি ভদ্রলোক হয়ে
বিভিন্ন ভাষাগোষ্ঠীর, বিশেষ করে ট্রাইবেল এবং ট্রাইবেল থেকে আরও উপজাতিরা যারা রয়েছে, এই যে এদের সাথে একটা নিবিড় সম্পর্ক, সেটা কি করে আপনি করলেন এবং সেই সঙ্গে রাজনৈতিক মঞ্চে তাদেরকে এক জায়গায় নিয়ে আসা, সেটা তো চারটেখানি কথা নয়। কেন কর্ণাট সংবাদ এবং অন্যান্য রয়েছে মেঘালয়, সেখানে একটা জাতিগত বিষয় রয়েছে, কিন্তু আপনি একজন বাঙালি হয়ে সমগ্র জাতিকে যে এক মঞ্চে নিয়ে আসলেন, সেটা কেমন করে হলো? সেটা দেখুন, সেটাই আমি তো ওই যে বলে দলেরই শক্তি, আমাদের বিজেপি দল থেকে যেটা শক্তি পেয়েছি, সেই শক্তি নিয়েই আমি কাজ করেছি। তো আমি সেটাই বলতে চাইবো, আমি কাজ করেছি, জনগণকে আমি একত্রিত করেছি। যেখানে সংগঠন আগে ছিল না, সেখানে আমি সংগঠন নমস্কার করেছি। আর একদিনের একটা প্রোগ্রামের কথা বলি, আর ওখানে আমাদের ইলেকশনের আগে আমাদের অমিত শাহ মহাশয়, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার একটা প্রোগ্রাম ছিল। তো ওনার যখন আমি প্রোগ্রামটা ওখানে কন্ডাক্ট করেছি, তো ওনাকে যখন প্রোগ্রামে যাওয়ার আগে উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে প্রোগ্রামে লোক কত হবে, জনগণের মানে ভিড়টা কি হবে, কতটুকু হবে। তখন আমি বলেছিলাম যে স্যার, আমি যে মাঠে আমি করেছি সেই মাঠটা একটু ফুল হয়ে যাবে বলে আমি আশা রাখছি, আর ফুল হবে বলে। তারপরে ওনাকে যখন নিয়ে মাঠে আমি গেলাম, আর উনি মাঠের যে জনগণকে দেখে এত খুশি হয়েছেন, তখন উনি বলেছেন যে হ্যাঁ, সত্যিকারের গারো হিলসের মতন জায়গায় সংগঠনে এত বড় মিটিং আমি আগে দেখিনি, প্রথমবারের মধ্যে দেখেছি। তো ওনার কাছ থেকে এত বড় আমি একটা যে অ্যাপ্রিসিয়েশনটা পেয়ে সত্যিই আমি খুব খুশি হয়েছিলাম যে আমি ওই প্রোগ্রামটা আমি সত্যিকারে আমি কন্ডাক্ট করতে পেরেছি। ওনার প্রোগ্রামের পরে কিছুদিন পর আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির প্রোগ্রাম ছিল। ওনার প্রোগ্রামটাও আমি খুব সাকসেসফুলি করেছি। ওনার প্রোগ্রামটাও অনেক লোক হয়েছিল, যতটুকু আমরা ভেবেছিলাম চার চাইতে বেশি হয়েছে। মানে মাঠে আমরা জায়গা করতে পারিনি, মানে গাড়ি পার্কিংয়ের বা মানুষ ঢোকার রাস্তা করতে পারিনি, এত মানুষ হয়েছিল ওনার প্রোগ্রামটাতে। তো সেইগুলো যখন করেছি, সাকসেসফুলি প্রোগ্রাম কন্ডাক্ট করেছি, কোথায় কোনো সেরকম কমপ্লেন হয়নি। এছাড়াও আরও আমার সেন্ট্রাল লিডার যারা ছিলেন, ওনাদের প্রোগ্রাম তখন করেছি। দায়িত্ব ছিলাম 12টা কনস্টিটিউয়েন্সি। ইলেকশনের আগে যতগুলো হয় সেটা আপনার জানাই রয়েছে, সব প্রোগ্রামগুলোই তখন আমি সাকসেসফুলি কন্ডাক্ট করেছিলাম। আর যেটার জন্য আজও অবধি ওনাদের সঙ্গে আমার রিলেশন রয়েছে, মানে গারো হিলস মেঘালয়ের সাথে বলেন, মণিপুরের সঙ্গে, ইম্ফলের সঙ্গে বলেন, বা ত্রিপুরার জনগণের সঙ্গে, সবার সঙ্গে আমার একটা সুসম্পর্ক আজ অবধি রয়েছে। আচ্ছা, আমরা ধীরে ধীরে অনুষ্ঠানের শেষ পর্যায়ের দিকে চলে আসছি। আমরা একটা বিষয় জানতে চাই আপনার কাছে, এই যে অনুরাধা দেব কিংবা ভোলানাথ যাদব কিংবা আরও কয়েকজন রয়েছেন যারা এবার বিধায়ক পদে প্রার্থী হতে চাইছেন, তাদের মধ্যে আপনার রেফারেন্সটা সবচেয়ে আগে রয়েছে এবং ফরওয়ার্ড রয়েছে। তো এই যে দল যদি বাই চান্স আপনাকে টিকিট না দেয়, অন্য কাউকে দেয়, তখন আপনি কি করবেন? দেখুন, আজকের দিনে যেটা রয়েছে, মানে পুরা সমষ্টির যেটা মাঠের যেটা অবস্থান রয়েছে, সেটা আপনারা নিশ্চয়ই জানেন রয়েছে। আর ঠিক একইভাবে আমাদের দলের ঊর্ধ্বতন নেতারা, যে নেতারা রয়েছেন, ওনাদেরও সেটা জানা রয়েছে যে আজকের দিনে বরখলা সিট যদি জিততে হয়, তো কাকে টিকিট দিতে লাগবে সেটা আমি বলবো না, বা কে বলবো, সেটা দলের নির্দেশ, দলের সিদ্ধান্তই চূড়ান্ত, সেটা হবে দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। তো আপনি জানেন 2021-এ আমি সিটিং এমএলএ ছিলাম। আপনিও বলেছেন যে বরখলায় যথেষ্ট উন্নয়নমূলক কাজ হয়েছে, যত বড় বড় প্রজেক্ট হয়েছে তখনই বরখলাতেও হয়েছে। আর আমি তখন জনগণকে বলেছিলাম যে কাছাড়ের মধ্যে 7টা সমষ্টি আছে, তার মধ্যে থেকে বরখলা অনেক পিছনে রয়েছে, 7 নম্বরে রয়েছে। আর আমি সেই 7 নম্বর থেকে আমি 1 নম্বরে নিয়ে আসবো বরখলাকে, সেটা আমি জনগণকে সবসময় বলতাম, আমি আশ্বাসও দিতাম। আর ঠিক একইভাবে আমি কাজও করে গেছিলাম, যেটা নাকি আপনি বললেন বোরাকরপুর ব্রিজ, যেটা কানেক্টিং হওয়ার সঙ্গে সঙ্গে ওই অঞ্চলটা অনেক উন্নত হয়ে গেল। শুধু ওই অঞ্চল না, ডিমাশা থেকে শুরু করে সবটা বড় হয়ে গেছে। এখন শিলচর টাউনটাকে বড় করার জন্য, শিলচর টাউনকে এক্সপান্ড করার জন্য জায়গা নেই। এখন ব্রিজটা হওয়ার সঙ্গে সঙ্গে আপনি ওই পাশে যেতে পারছেন, টাউনের কিছু এক্সপান্ড করতে ওইদিকে যেতে পারছেন। এখন ওয়ার্ড হয়ে গেছে, অনেকটা জায়গা এখন ওয়ার্ডে পরিণত হয়েছে। আর ওই এলাকায় এখন যদি আপনি যে কিছু করতে চান, অফিস থেকে ধরে, হসপিটাল থেকে ধরে, যা কিছু, মানে এয়ারপোর্ট ধরছেন, গ্রিনফিল্ড এয়ারপোর্ট, সেটা কোথায় হচ্ছে? বরখলাতেই সেটা হচ্ছে। সেখানে একটা মাল্টি স্পেশালিটি একটা হসপিটাল হওয়ার কথা। সেই হসপিটালটা হওয়ার জন্য, সেই হসপিটাল নিয়েও আমি অনেক দূর কথাবার্তা
বলে অন্য দূর এগিয়ে গেছিলাম সেটা নিয়ে। জায়গা ঠিক করা, সেই সব ঠিক করা, কোন কোম্পানি করবে, কার সঙ্গে কথা বলা, পিপিপি মোডে এটা হসপিটালটা হবে এখানে, বড় হসপিটাল যেটা মেঘালয়ে একটা রয়েছে নিগরিনের মতো, সেরকম বড় হসপিটাল এখানে একটা হওয়ার কথা ছিল, যে আমাদের বদরপুর মাসিমপুর যে জিপিটা আছে সেখানেই এটা করা ছিল, আমার শিলচর থেকে একেবারে পাশে। কিন্তু সময়ের অভাবে সেটা হয়নি, কিন্তু সেটা নিয়ে আমি অনেক দূর এগিয়ে গেছিলাম। আর ওই সময় আপনি দেখতেই পাচ্ছেন বড়খলাতে যত বড় 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 প্রজেক্ট, সিগুনাতে আরবি একটা হয়েছে রেলওয়ে ফ্লাইওভার, রেলওয়ে ওভার ব্রিজ, সেটাও কিন্তু আমার সময়ও হয়েছে সেই প্রজেক্টটা ছিল। সেই প্রজেক্টটা। তার পাশে মিনি সেক্রেটারিয়েট, সেটাই সেই সময় আমার সময়ই হয়েছে। বরাক ব্রিজ, সেটা আমার সময় হয়েছে। আসামমালার বড় রাস্তাটা, সেটা আমার সময় হয়েছে। ডিসি অফিস, যেটা ইন্টিগ্রেটেড অফিসটা হবে, সেটাই আমার সময় প্রজেক্টটা শুরু হয়েছিল, যে এই জায়গা হবে, জায়গাটাও আমি ঠিক করে দিয়েছিলাম কোথায় হবে বলে। তারপরে এখানে আরও অনেক কলেজ হওয়ার কথা ছিল, এইসব কথা ছিল। জারণতলাতে আপনি দেখেছেন মডেল কলেজ, সেটা নির্মাণ হয়ে শুরু করেছিল, মডেল কলেজও হয়েছে, মডেল হাই স্কুলও অনেক কয়টা হয়েছে। এইভাবে আরও বড় বড় প্রজেক্ট আরও অনেক হওয়ার কথা ছিল। আর এখানে আরেকটা কথা ছিল, যেটা নাকি আমাদের বরাক নমামি যখন হয়েছিল, তারপর বাইরের ইনভেস্টররা যে ইনভেস্ট করতে এখানে আসবেন, যে যার জন্য আমার জায়গার দরকার ছিল, তো সেটা নিয়েও কথা বলে এখানে একটা আইটি সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল স্টেট বলে একটা প্রজেক্ট ছিল। তো ওইটার জন্য বলা হয়েছিল যে এখানে 3 থেকে 400 বিঘার মতো জমি, ওই জমিটা যদি হয় তাহলে সেটা হতে, সেটাই জমি রেডি করা হয়েছিল। আর তখন ছিলেন আমাদের ইন্ডাস্ট্রি মিনিস্টার ছিলেন চন্দ্রমোহন পাটোয়ারি। তো ওনার সঙ্গে সেটা আমি কথা বলেছি, সেক্রেটারিয়েট লেভেলেও আমি কথা বলেছি, যে জায়গা রেডি করেছি, পেপারপত্র এখান থেকে রেডি করে ডিসি অফিসের থ্রু দিয়ে আমি পেপারপত্র রেডি করে জমি কতটুকু রয়েছে সেটাও আমি সব করে এলআর ব্রাঞ্চ থেকে সব কিছু করে এখানে গুয়াহাটির মধ্যে পাঠানো হয়েছে। কিন্তু ওই সময় অ্যাকচুয়ালি হয়ে যেত, কিন্তু সময় কম পেয়েছিলাম। আমি সেই 5 বছরের মধ্যে 3 বছরই কাজ করতে পারলাম। যতগুলো প্রজেক্ট হয়েছে সেই 3 বছর, 2 বছর তো চলে গেল করোনা এবং কা নিয়ে, আন্দোলন ছিল তখন। এই করোনা মহামারী একটা সকলে জানাই, বন্যাও ছিল 5 বছর, 5 বার বন্যাও হয়েছে, তার বড় বন্যা তো তখনও হয়েছিল। সেই সবের মধ্যে দিয়ে এতগুলা কাজ হয়েছে। আর যদি 5 বছর পুরাটা পেতাম, তাহলে আমি যতগুলো কাজের কথা বলেছি সবগুলো হয়ে যেত। আর বড়খলা সমষ্টি শিলচরের মধ্যে কি বলে আমাদের কাছাড়ের মধ্যে 1 নম্বরে এসে যেত। আর যেটা নাকি মানে আমার একটা ইচ্ছা ছিল, ড্রিম ছিল যে সেটা আমি করব। আর আমি এটাই ভাবি, আমি আমার সমষ্টিতে যদি বিধায়ক হই, আমার সমষ্টিকে যদি আমি 1 নম্বরে নিয়ে যেতে চাই, পাশের সমষ্টি যিনি থাকবেন বিধায়ক, উনি ওনার সমষ্টিকে 1 নম্বরে নিয়ে যাবেন, এই পাশের সমষ্টি যিনি আছেন উনি ওনাকে 1 নম্বরে নিয়ে যাবেন। সবাই যদি সমষ্টিকে 1 নম্বরে নিয়ে যেতে চান, তার মানে কি হবে, আমাদের কাছাড়, আমাদের বরাক ডেভেলপ হবে। আমাদের কাছাড় বরাক ডেভেলপ হওয়া মানে আমাদের আসাম ডেভেলপ হবে। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, উনি যে এই কথা বলছেন যে আমাদের ভারতবর্ষের মধ্যে 5টা স্টেটের মধ্যে নিয়ে যাচ্ছেন আসামকে, তো সেটার জন্য আমাকে বরাককেও তো নিয়ে যেতে হবে। আমরা সবাই মিলে যদি নিয়ে যাই, তো আমাদের মুখ্যমন্ত্রীর স্বপ্নটাও পূর্ণ হচ্ছে। তো সেই হিসাবে আমি তখন থেকে আমি সেটা কাজ করছিলাম বড়খলা নিয়ে। আর যেটাই হোক, ওইটা আমার একটা ভাগ্যর একটা কথা রয়েছে। আমি কাউকে সেটার জন্য দোষী না। আমি সব কিছু করার পরে যখন হয় নাই, আমি বলছি সেটা আমার ভাগ্যের জন্য হয়তো হয়নি। আর তারপর ওই 5 বছর সেই ভাগ্যকে ঠিক করতে গিয়ে আমি ওই পার্টির সঙ্গে কাজ করেই যাচ্ছি। তবে আজকের দিনে আপনি আত্মবিশ্বাসী যে দল আপনাকে টিকিট দেবে। হ্যাঁ, আমরা আমাদের অনুষ্ঠানে একটু ইতি টানবো, আমাদের সময় হয়ে গেছে। আমরা কথা বলছিলাম বড়খলার প্রাক্তন বিধায়ক কিশোরনাথ মহোদয়ের সঙ্গে। ওনার কর্মঠ জীবন, প্রগতিশীল চিন্তাধারা, উন্নয়নমূলক কার্য এবং নিরলস প্রয়াসের ফলে আজকে সমগ্র বড়খলা অঞ্চল ডিলিমিটেশনের আগে হোক কিংবা পরে হোক উন্নয়নের জোয়ার বইছে। সেটা কোনো খোশামদের কথা নয়, কিংবা কোনো সাংবাদিকতার মাধ্যমে কাউকে হাইলাইট করার কথা নয়। বাস্তব সত্যটা বাস্তবই থাকবে। প্রত্যেক স্তরের জনসাধারণ, হিন্দু, মুসলিম, হিন্দিভাষী, বাংলাভাষী, অন্যান্য উপজাতি, প্রত্যেক সম্প্রদায়ের নাগরিকরা কিশোরনাথকে ভালোবাসছেন। আমরা বিভিন্ন সভা সমিতিতে দেখছি প্রচুর পরিমাণে জনতার সমাবেশ হচ্ছে এবং সবাই চাইছেন বড়খলা বিধানসভা কেন্দ্রে এবার বিধায়ক হিসাবে কিশোরনাথকে টিকিট দেওয়া হোক। আমরা আশা রাখবো ভগবানের কাছে যে যাতে উনি টিকিট পান এবং আগামী দিনে বড়খলার যে অমীমাংসিত প্রকল্পগুলো রয়েছে সেগুলো সুন্দর সুষ্ঠুভাবে উনি শেষ করেন এবং
উন্নতি এবং প্রগতির ক্ষেত্রে বরাককে আরও এগিয়ে নিয়ে যান। উনি শুধু একজন রাজনৈতিক নেতা নয়, একজন সামাজিক কর্মকর্তাও বটে। বিভিন্ন সামাজিক কাজে ওনাকে দেখা গেছে বিগত বছরে, এবং সেই সঙ্গে উনি শুধু নিজের এলাকায় নয়, নিজের এলাকার বিধায়ক থেকে উনি অন্যান্য এলাকায়ও কাজ করেছেন, যা ওনার কনস্টিটিউয়েন্সির বাইরে। মানুষের সেবায় একটা আত্মনিয়োজিত প্রাণ একজন ব্যক্তি এমনভাবে নিজের জীবন কাটাচ্ছেন, সবাইকে নিয়ে ভাবা যায় না। একজন বাঙালি হয়ে বিভিন্ন ভাষাগোষ্ঠী নাগরিকদের নিজের বুকে আঁকড়ে ধরে চলছেন, দলকেও আঁকড়ে নিয়ে চলছেন, দলের সদস্যদেরকেও আঁকড়ে নিয়ে চলছেন, তাদের উন্নয়ন কাজ করছেন। এমন অবস্থায় আমরা শুধু এতটুকু আশা করতে পারি, যদি হাইকমান্ড কিশোরনাথকে টিকিট দেয় তাহলে উনি নিশ্চয়ভাবে বিজিত হবেন, এবং বিজয়ী হওয়ার পর বড়খলার অন্য একটা রূপ আমরা দেখতে পারবো। আমরা আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করব। মাননীয় কিশোরনাথ মহোদয়, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে এই অনুষ্ঠানে দিলেন, আমাদের নির্বাচন পরিক্রমা 2026-কে। আপনার কাছে আমরা কৃতজ্ঞ। আপনার জীবন সুন্দর সুখময় হোক, এটাই আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাই। নমস্কার। নমস্কার।